করছি বাংলা বলছে। গতকাল রাত 12টার সঙ্গে সঙ্গে জানা গেল যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল বিল লোকসভায় আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে একটি বিলকে কেন্দ্র করে নির্দিষ্টভাবে তোলপাড় জাতীয় রাজনীতি। আজ সকাল থেকে আমরা দেখেছি যে লোকসভায় দফায় দফায় ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধী সাংসদরাও, বেলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি তৃণমূল কংগ্রেস সাংসদরা তারা অভিযোগ করেছেন যে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে রীতিমতো তাদের আঘাত করা হয়েছে। এই 130তম সংবিধান সংশোধনী বিল কি? এই বিলে রয়েছে যে যদি কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যের কোনো মন্ত্রী, কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রী, তিনি কোনো অভিযোগে গ্রেফতার হন কোনো এজেন্সি দ্বারা এবং যদি 30 দিন তিনি কাস্টাডিতে থাকেন, তিনি দোষী প্রমাণিত হন বা না হন, 31 দিনের মাথায় তিনি তার মন্ত্রিত্ব খোয়াবেন। যদি যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সেটা 5 বছর বা তার বেশি সময়ের জন্য পানিশেবল হয়, তাহলেও তাই। আর এখানেই বিরোধীদের প্রশ্ন যে সত্যি কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই ঘোষণা করতে এই বিল পেশ, নাকি আসলে বিরোধী নেতা তাদের বাগে আনার জন্য, যেখানে বিরোধীরা বারংবার অভিযোগ তুলে আসছেন যে কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা হচ্ছে বিরোধী দলের নেতাদের তাদের টাইট দেওয়ার জন্য। সেখানে এই বিলকে হাতিয়ার করে বিরোধীদের বাগে আনার চেষ্টা করা হবে, কোথাও সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হবে, কোথাও বিরোধী দলের যারা সরকারে আছেন, যে সমস্ত বিজেপি রাজ্যে, সেখানে কোথাও সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করা হবে। জেপিসিতে পাঠানো হয়েছে এই বিল, কিন্তু এই বিল নিয়ে মুখর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখর হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। শুরুতে আপনাদের দেখাবো যে কেন এত বিতর্ক। দেখুন, 30 দিনের বেশি জেলে থাকলেই হারাতে হবে মন্ত্রিত্ব। পদ খোয়াবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে অন্য মন্ত্রী। বাদল অধিবেশনের শেষ পর্যায়ে এসে লোকসভায় পেশ হলো 130তম সংবিধান সংশোধনী বিল। জানিয়ে তোলপাড় সংসদ, ওয়েলে নেমে বিল ছিঁড়ে প্রতিবাদে বিরোধীরা। কি আছে এই বিলে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্র রাজ্যের অন্য কোনো মন্ত্রী যদি টানা 30 দিন জেলে থাকেন, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। 31তম দিন থেকে আর তিনি মন্ত্রী থাকতে পারবেন না। নির্দোষ প্রমাণিত হলেই ফের পদে বসতে পারবেন তিনি। সরকারের মতে 130তম সংবিধান সংশোধনী বিল চাইছে যে কোনো মন্ত্রীর দায়বদ্ধতার স্বচ্ছতা। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। কেন্দ্র এই বিতর্কিত বিল আনার আগে থাকতেই প্রতিবাদে সরব হয় বিরোধীরা। এক স্যান্ডেলে সরকারের বিরুদ্ধে সোচ্চার হন মমতা। তিনি লেখেন, হিটলারি কায়দায় গণতন্ত্রের উপর আঘাত হানছে কেন্দ্র। এটা সুপার ইমার্জেন্সির থেকেও বেশি। ভারতে গণতান্ত্রিক ব্যবস্থাকেই ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিলের বিরুদ্ধে সংসদের ভিতরে বাইরে সোচ্চার হন তৃণমূল থেকে কংগ্রেস সাংসদরা। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা, কর্মী, সমর্থক, মানুষের হয়ে যারা প্রশ্ন করছে, তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। एफआईआर, उसके बाद जांच, उसमें चाहे गिरफ्तारी, उसके बाद आरोप पत्र दाखिल करना, दिस इज एब्सोल्युटली नो प्रिजम्पशन ऑफ गिल्ट। आरोप पत्र दाखिल होने के बाद आफ्टर चार्जेस आर फ्रेम्ड, देन ओनली डू यू प्लीड नॉट गिल्टी। So what are we talking out here? You are fundamentally destroying the constitution completely. বিরোধীদের এই মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছে সরকার পক্ষ। भ्रष्टाचार के खिलाफ और नैतिकता के आधार पर इस्तीफा देने की बात और उसके बाद कानून बनाने की बात करते हैं, तो विपक्ष इसका विरोध क्यों करता है? आज लड़ाई साफ है।
कौन भ्रष्टाचारियों के और भ्रष्टाचार के साथ खड़ा है, वो विपक्ष है, और कौन भ्रष्टाचार मुक्त पॉलिटिकल सिस्टम को करना चाहता है, वो भारतीय जनता पार्टी एनडीए खड़ी है। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী অবশ্য বলছেন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের কথা বলে সাধারণ মানুষের চোখে ধুলো দিতে চাইছে বিজেপি। এসআইআর নিয়ে বিহারে যখন পথে নেমেছে সাধারণ মানুষ, তখন অন্যদিকে নজর ঘোরাতে চাইছে সরকার। তবে বিল পেশের পরই সেটিকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে শাসক বিরোধী সব পক্ষের সাংসদরাই বিলটির বিচার করবেন, তারপরই সেটি পাশের প্রশ্ন আসবে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে জ্যোতি চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, সিপিআইএম এর পক্ষ থেকে শুভজিৎ সরকার কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি। আমি জ্যোতির কাছেই শুরুতে আসবো। জ্যোতি, বিরোধীদের অভিযোগ যে সাংসদদের অন্ধকারে রেখে সাংসদদের এই বিলের কপি দেওয়া হয়নি, যেটা ইউজুয়ালি 48 ঘন্টা আগে দেওয়া হয়, এই বিল প্লেস করা হয়েছে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে অভিযোগ করছেন যে রীতিমতো মার্শাল পরিবেষ্টিত হয়ে এই বিল পেশ করা হয়েছে এবং যার লক্ষ্য হচ্ছে যারা বিরোধী সেই বিরোধীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়া, কোথাও যে অবিজেপি শাসিত রাজ্য সেখানে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রী বা অন্য নেতারা তাদেরকে সমস্যায় ফেলা, কারণ আদালত তো রয়েছে। না, নিশ্চিতভাবে একটা খুব ভালো টপিক, এবং যে বিলটা আসলো সেই বিলটা একটি ঐতিহাসিক বিল। তার কারণ হচ্ছে ভারতীয় পলিটিক্সে আপনার অপরাধমুক্ত রাজনীতি, এই অপরাধমুক্ত রাজনীতি এটা ছিল হচ্ছে আপনার মানে ফ্রম ইন্ডিপেন্ডেন্স, ফ্রম পার্টিশন। ভারতবর্ষের জনগণ যখন আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই প্রসঙ্গে আপনার ডিবেট হয়, তখনও কিন্তু অনেক বক্তারাই বলেছিলেন যে আমাদের বিষয়টা নিয়ে পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করব, কিন্তু এখন মনে হচ্ছে যে মোরালিটির কোশ্চেনে ভারতবর্ষের পলিটিশিয়ানরা তারা দে আর অন দ্য রাইট ট্র্যাক, তো সুতরাং এখন দরকার নেই। কিন্তু তারপর থেকে ভারতবর্ষের জনগণও কিন্তু এটাই চেয়েছে যে অপরাধ মুক্ত রাজনীতি, অর্থাৎ যদি অপরাধ মুক্ত রাজনীতি নিয়ে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তিনি একই কথা বলবেন না, এটা ভাবার কোনো অবকাশ নেই। কিন্তু পয়েন্ট হচ্ছে জুডিশিয়ারি গণতন্ত্রের একটা অন্যতম পিলার, সেই জুডিশিয়ারি এখানে গুরুত্ব থাকছে না। কারণ আমরা জানি যে একটা লোয়ার কোর্ট, সেখানে প্রথমে একটা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ট্রায়াল চলবে, তারপর তার কনভিকশন হবে। যতক্ষণ অবধি আমরা দেখেছি যে একটা প্রচলিত কথাই রয়েছে যে 99 জন নিরপরাধও যদি ছাড় পেয়ে যান তাতে ক্ষতি নেই, 99 জন অপরাধীও যদি ছাড় পেয়ে যান সমস্যা নেই, কিন্তু একজন নিরপরাধ যেন শাস্তি না পান। এখানে 30 দিনের মধ্যে তার তদন্ত শেষ হলো না, ট্রায়াল শেষ হলো না, একজন জাস্ট অ্যারেস্ট হলেন বা কাস্টাডিতে থাকলেন, এবং যখন ভুরি ভুরি অভিযোগ কেন্দ্রের এজেন্সির বিরুদ্ধে উঠছে যে তারা বিরোধী নেতাদের হ্যারাস করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যাক্ট করে, সেখানে দাঁড়িয়ে এটার বিশ্বাসযোগ্যতা কোথায়? তো কোর্টের কোনো দরকার নেই, জুডিশিয়ারির কোনো দরকার নেই। দেখুন, বিষয়টা হচ্ছে যে এইটা নিয়ে যখন অরবিন্দ কেজরিওয়াল, আপনি যে কোশ্চেনটা করেছেন এই কোশ্চেনটাই অরবিন্দ কেজরিওয়াল যখন অ্যারেস্ট হয় দিদি, তখন হচ্ছে সুপ্রিম কোর্টেও এই কোশ্চেনটা অ্যারাইজ হয় যে তাহলে সরকারটা কি জেল থেকে চলবে? এটা তো সম্ভব নয় কোনোদিন জেল থেকে চলা। একটা ফাইল সাইন করবে মুখ্যমন্ত্রী, তিনি কি জেল থেকে ফাইল সাইন করবেন? এটা তো সম্ভব নয়। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কংগ্রেস যারা আজকে চিৎকার করছে আম আদমি পার্টির সঙ্গে মিলে, হিপোক্রেসিটা দেখুন। কংগ্রেস ওই সময় দাবি করেছিল যে অরবিন্দ কেজরিওয়ালকে পদত্যাগ করতে হবে। ইন্টারেস্টিংলি এখন তারা এক হয়ে গেল। হিপোক্রেসিটা দেখুন বিরোধী পক্ষের। এই জায়গা থেকে আপনি দেখুন, লালু থেকে শুরু করে, লালু এর আগে জয়ললিতা, কিছুদিন আগে হেমন্ত সোরেন, তারা কিন্তু আপনার ইস্তফা দিয়ে তারপরে জেলে গেছে। এতে কি হয়েছে? এতে একটা মোরালিটির কোশ্চেন থেকে, এটা তো আজকের দিনে নয়, তার কারণ একটা সিস্টেম তো চলতে হবে। এরকম তো নয় যে আপনাকে জেলে গিয়েই সরকারটা চালাতে হবে, এরকম কোনো মানে নেই। আপনাকে তো সিস্টেমটাকে অপারেট করার জন্য অন্য লোকের হাতে তুলে দিন, তারা চালাক। যখন আপনি জেল থেকে মানে যখন আপনি বেকসুর খালাস পাবেন বা আপনি জেল থেকে বেরিয়ে আসবেন, তখন আপনি আবার আপনার দায়িত্ব নেবেন। কাছে আসি কৃষাণু, আজকে আমরা দেখলাম যে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে সুর চড়ালেন স্বয়ং
মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখলাম লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রেস কনফারেন্স করলেন, দীর্ঘ প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে তিনি সুর চড়ালেন এবং তিনি বললেন যে এই বিল কোনোদিনই পাশ করাতে পারবে না, আপনারা লিখে নিন, এটা একটা গিমিক। না দেখো, প্রথম কথা হচ্ছে যে দুর্নীতি, এখন দুর্নীতিটা ভারতীয় রাজনীতিতে বা ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় কে কার দিকে আঙুল তুলবে। এখন বিজেপি দায় নিয়ে নিয়েছে যে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এবং বাকি যারা আমরা বিরোধী দলের কর্মী বা আমাদের যারা নেতা আমরা সকলেই দুর্নীতিগ্রস্ত, বিজেপি এই দুর্নীতিটা পরিষ্কার করবে। এবং এই মাপকাঠিটা তারা কিভাবে করছে যে ইডি সিবিআই আমরা দেখছি বিগত 11 বছরে, বিশেষ করে বিগত 6-7 বছরে যবের থেকে অমিত শাহকে তারা দলের সভাপতি থেকে হোম মিনিস্টার করেছেন, আমরা দেখছি যে এই প্রবণতাটা বেড়েছে, মানে সকলের বিরুদ্ধে, এবং এক একটা সরকার ভেঙে যাচ্ছে। এই যে এত কথা শুনছিলাম, আচ্ছা এর মধ্যে আমরা দুজন সিটিং মুখ্যমন্ত্রীকে একদম জেলে যেতে দেখেছি, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন। এখন এই ব্যাপারগুলো আমাদের পরিষ্কার, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ হলো না শেষ অবধি, এবং এমন দেখা যাচ্ছে যে এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে সাজানো হয়েছে সেটা কোথাও পরিষ্কার হয়ে যাচ্ছে। হেমন্ত সোরেনের বিরুদ্ধে তো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। অভিসন্ধিটা কি আমরা দেখেছি, দুর্নীতির অভিযোগ করে যখন বিজেপি কারোর দিকে দাগিয়ে দেয়, সেই ব্যক্তি, সে হেমন্ত বিশ্ব শর্মা হোক, শুভেন্দু অধিকারী হোক, অজিত পাওয়ার হোক, তারা বিজেপির সাথে যুক্ত হয়ে গেলে, বিজেপি জয়েন করে গেলে তাদের সাথে বিজেপি আবার সরকার গঠন করে দেয়, যে কথাটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে। আচ্ছা, এই বিজেপি যে তিনটে খুব বারবার কথা বলছে বিজেপির নেতারা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ইন্টিগ্রিটি। আচ্ছা, বিজেপির ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ইন্টিগ্রিটির একটু খতিয়ান নেই। মধ্যপ্রদেশে 230 কোটি টাকার স্যালারি স্ক্যাম হয়েছে, 50,000 ঘোস্ট এমপ্লয়ি, রাজ্য সরকারের 50,000 কর্মী তারা স্যালারি উইথড্র করেছে, যেই সব 50,000 কর্মীর কোনো হদিশ নেই। কোথায় আছে তদন্ত? সেই মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি, ব্যাপক যে নিয়োগ দুর্নীতি, যে ভারতবর্ষে কোনো পৃথিবীর ইতিহাসে এত বড় নিয়োগ দুর্নীতি হয়নি, কেন্দ্রটা পশ্চিমবাংলা হয়ে গেল, ব্যাপক দুর্নীতিতে কি হলো, কার শাস্তি হলো, সেখানকার মুখ্যমন্ত্রী যে প্রধান অভিযুক্ত তিনি 3 বার মুখ্যমন্ত্রিত্ব করে তিনি এখন কেন্দ্রের মন্ত্রী হয়ে গেলেন। যে যখন অ্যাকাউন্টেবিলিটির কথা বলা হচ্ছে সেখানে কোথায় গ্যারান্টি থাকছে যে গোটাটা স্বচ্ছভাবে হবে? বিশেষ করে যখন সাম্প্রতিক অতীতে একাধিক কেস দেখা গেছে যেখানে বিরোধী দলের নেতারা তারা টার্গেট হয়েছেন, তারা এজেন্সি তাদের সামন করেছে, এজেন্সি তাদের অ্যারেস্ট করেছে, এজেন্সি তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নিয়েছে। কিন্তু আজকে যেমন একটা তথ্য তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে গত 10 বছরে বিরোধী দলের 25 জন নেতা যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করেছে, তাদের মধ্যে 23 জন তারা বিজেপিতে চলে যাওয়ার পর তারা একটা সামনও পাননি। আমি এই প্রসঙ্গে জ্যোতির কাছে আসবো, তার আগে আমি শুভজিতের কাছে আসি। শুভজিৎ, না এটা তো স্পষ্ট যে এটা আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি। তার কারণ হচ্ছে আপনি এটাকে ব্যবহার করা হচ্ছে একদম স্পেসিফিক্যালি যারা বিজেপি বিরোধী দল, যারা এই বিজেপির সুরে তাল মেলাবে না, তাদেরকে তাদের নামে মিথ্যে অভিযোগ দিয়ে, মিথ্যে মামলা দিয়ে কোনোভাবে ঢুকিয়ে দেওয়া, জেলে ঢুকিয়ে দেওয়া, এবং নির্বাচিত সরকারকে মানুষের ভোটে জেতা জনপ্রতিনিধি তাদের পথ কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা। আমার কথা, বিজেপিকে এই অধিকার কেউ দেয়নি। এখন এইসব বিল এনে এসব বিল ধোপে টিকবে না। আমাদের দেশের জনগণ যাদেরকে নির্বাচন করে পাঠিয়েছে লোকসভাতে, তাদের একটা নির্দিষ্টভাবে গুরুত্ব আছে। তো এখন সেই লোককে আপনি মিথ্যে মামলা কেসে ফাঁসি দিলেন, 30 দিন জেল খাটিয়ে দিলেন, তারা বলবেন তার পথ চলে যাবে। এ তো হতে পারে না। আমার খুব মনে পড়ছে ঘটনার, এই 1959 সালে যখন নাকি EMS নামোদ্রিপাদের যে সরকার ছিল, কেরালার সরকার, সেই সরকারকে যেভাবে অনৈতিকভাবে সে সময় ফেলে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে আমরা জানি যে এই কেন্দ্রীয় সরকার কোনোভাবেই যখন তখন কোনো রাজ্য সরকারকে ফেলতে পারে না, এই নিয়ে একটা বড়সড়
পদক্ষেপ এবং বিরোধী দলগুলো তৎকালীন সময় কংগ্রেস তাদের সব দলগুলো এক হয়ে একটা জায়গায় এসেছিল, কারণ এটা তো ইটস অ্যান অ্যাটাক অন ফেডারেলিজম। আপনি কোনোভাবে এই জিনিস করতে পারেন। আজকে বিজেপি বলছে যে কি করাপশন ফ্রি করবে। এই যে বিজেপির এত এত নেতা টাকা হাওয়া করে দিচ্ছে, পগার পা করে মেহুল চুস্কিরা পালাচ্ছে, যারা বিজেপি ঘনিষ্ঠ লোক তাদের পয়সার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরঞ্চ এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি তো বলছি বেছে বেছে বিজেপির নেতা যারা এই ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত তাদেরকে না ডেকে স্পেসিফিক্যালি বিজেপি বিরোধী দলকে ডাকা। এখন ধরুন আমি একটা কথা বলি মপিয়াদি, এখন পশ্চিমবঙ্গ হোক বা ভারতবর্ষ হোক যেখানেই হোক, এখন পলিটিক্স করতে গেলে তোমার নামে মিথ্যে মামলা হবে, তোমার নামে ফাঁসিয়ে দেওয়া কেস হবে। এখন ফাঁসিয়ে দিয়ে যদি তুমি তাকে তার পদ থেকে সরিয়ে দাও, যে লোকটা নির্বাচন জিতে যাচ্ছে, আমার তৃণমূলের সঙ্গে হাজার বিরোধিতা আছে, আমার হাজার বিরোধিতা আছে অন্য দলের সঙ্গে, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিকে আমি এভাবে কনস্টিটিউশনালি ফেলতে পারি না। এখানে একটু দেখাবো যে রাহুল গান্ধী তিনি কি বলছেন এই প্রসঙ্গে। রাহুল গান্ধী বলছেন যে দেখি সে মধ্যযুগীয় ব্যবস্থায় আমরা ফিরে যাচ্ছি, যে রাজা যা চাইবেন তাই হবে। দেখুন, एक तरफ कॉन्स्टिट्यूशन को बचाने के लोग हैं और वो इस कमरे में बैठे हैं, और दूसरी तरफ कॉन्स्टिट्यूशन पर आक्रमण करने वाले लोग हैं, प्राइम मिनिस्टर हैं अमित शाह जी हैं। देयर इज अ लॉट ऑफ एक्शन गोइंग ऑन. You must have heard, I'm sure all of you have heard of the new bill that the BJP is proposing. We are going back to medieval times when the king could just remove anybody at will. There's no concept of what an elected person is. He doesn't like your face, so he tells ED, put a case, and then democratically elected person is wiped out within 30 days. This is new. যদি রাহুল গান্ধী যেটা বলছেন যে জাস্ট মুখটা দেখে হয়তো পছন্দ হচ্ছে না, তাকে 30 দিন জেলে রেখে তার মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া যায়। এবং এই রাহুল গান্ধী জাস্ট 2 বছর পিছিয়ে যাব, যখন আমরা দেখেছিলাম যে তাকে তার কনভিকশন হলো এবং কনভিকশন হওয়া মাত্র লোকসভার স্পিকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার সাংসদ পদ খারিজ করলেন। কয়েক মাসের মধ্যেই সেটাতে তোমাদের ধাক্কা। যখন উচ্চ আদালত তার যে কনভিকশন সেটাকে খারিজ করলেন, যখন নিম্ন আদালতের রায় যখন খারিজ হয়ে গেল, তখন তিনি আবারও রিইনস্টেটেড হলেন। কাজে এই যে চেষ্টাটা, এই যে একটা ডেসপারেট অ্যাটেম্প্ট তোমাদের থাকছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এই যে বিষয়টা রাহুল গান্ধীর তো জানা উচিত যে ভারতবর্ষে একটা কোর্ট বলে জিনিস রয়েছে। জুডিশিয়ারি হচ্ছে আপনার একটা মানে গণতন্ত্রের একটা মেন পিলার। আপনার আর্টিকেল 32, আর্টিকেল 2 to 6, আমি সেটাই বলতে চাই। কোথায় সুপারসিড? কোথায় সুপারসিড আমাকে বোঝাও সেটা। যদি সেটাই সুপারসিড হয় তাহলে একজনের বিরুদ্ধে একটা এফআইআর হলে, যদি একটা এফআইআর হলে বা একটা অভিযোগ জমা পড়লেই সে অপরাধী হয়ে যায় না, যে কারণে অভিযুক্ত আর অপরাধীর মধ্যে তফাৎ রয়েছে। এবং দোষী সাব্যস্ত কিনা এটা স্থির হবে শুধুমাত্র আদালতের পরিধিতে। না নিশ্চিতভাবে আমি এই প্রসঙ্গে বলি, দেখুন এটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে বলেই এই কংগ্রেস সেন্ট্রাল রুলসকে অ্যামেন্ড করেছিল। সেন্ট্রাল রুলসকে অ্যামেন্ড করে যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে কিন্তু যারা আপনার অ্যারেস্ট হবে তাদের জন্য সাসপেনশন, পরবর্তীকালে দীর্ঘদিন ধরে আপনার যদি জেলে থাকে তাহলে হচ্ছে আপনার তার চাকরিটা কিন্তু মানে চলে যায়। যদি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষেত্রে কেন হবে না? কেন হবে না? একটা মানুষ খুব সহজ ব্যাপার, যদি অকারণ তিনি কোনো রাম শ্যাম যদু মধু সরকারি অফিসার, তার বিরুদ্ধে কটা ইডি সিবিআই তদন্ত হয়েছে, আর সাম্প্রতিক অতীতে বিরোধী দলের নেতা নেতৃত্বের বিরুদ্ধে কটা ইডি সিবিআই তদন্ত। আমরা ইডির প্রসঙ্গে বলি, ইডি যতগুলো রেড করেছে, যতগুলো প্রপার্টি আপনার কনফিসকেট করেছে, তার মধ্যে এই 100টা যদি আমি ধরি তার মধ্যে মাত্র 2% হচ্ছে পলিটিশিয়ানের। আমরা সেটাকে হাইলাইট করি। 98% কিন্তু ব্যবসায়ীদের, এবং যতগুলো আপনার মানে প্রপার্টিকে আপনার
প্রফুল্ল প্যাটেলের 1000 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করলেন, প্রফুল্ল প্যাটেল বিরোধী দলের নেতা থাকাকালীন 1000 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করলেন, তারপরে তোমাদের সাথে হাওয়াবাজি করেন না যে উনি প্রসিকিউশন এক সেকেন্ড যদি শুভজিৎ এক সেকেন্ড না যদি না আমি বলছি এক সেকেন্ড যদি চাক্কি পিসিং অজিত পাওয়ার, আমি সেটাই বলছি, তার বিরুদ্ধে তো সাথে সাথে জয়েন আওয়াজ তো তোমরা তুলেছিলে ওর বিরুদ্ধে, অবশ্যই, কিন্তু তার তো মামলা তো থেমে থাকেনি, মামলা তো কন্টিনিউ হয়েছে। ছোট্ট একটা বিরোধী আমাকে তাড়াতাড়ি ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে কেন এই 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে এত তোলপাড়, বিরোধীদের কি অভিযোগ দেখুন। বিতর্কটা সামনে এসেছিল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের সময়। জেলে বসে কিভাবে তিনি দিল্লি শাসন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। এবার সেই প্রশ্নেই দাড়ি ফেলতে নতুন আইন পেশ হয়ে গেল। 5 বছর জেল হয় এমন গুরুতর অপরাধ করলে বা আর্থিক তছরূপের মতো ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী আর পার পাবেন না। এই যুক্তিতেই নতুন বিল এনেছে কেন্দ্র। কিন্তু এখানেই অশনি সংকেত দেখছে বিরোধীরা। তাদের মতে বিরোধী মুখ্যমন্ত্রীদের ফাঁসাতেই এই কৌশল নিচ্ছে মোদী সরকার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 25 জন বিরোধী নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়েছিল মোদী সরকার। তার মধ্যে বেশিরভাগই চলে গেছে বিজেপিতে। এই চল চলতে ইডি আর ইসিকে অস্ত্র করতে চাইছে কেন্দ্র। বিল যদি আনতেই হয় তাহলে তার শর্তও দিয়েছেন অভিষেক। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। সংসদেও আজ এ নিয়ে ঝড় তোলেন তৃণমূল সাংসদরা। লোকসভায় প্রতিবাদে ফেটে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। তাদের অভিযোগ, এই সময় বিজেপি সাংসদরা তৃণমূলের মহিলা সাংসদদের ধাক্কা মেরেছেন। हम पढ़ा कि नहीं पढ़ा वो कुछ नहीं बात है, ये अनकॉन्स्टिट्यूशन बिल है, ये बिल को हम लोग देखेंगे, हम असंवैधानिक बिल है। अरे इसलिए वो हमारे 2 एमपी को गाँव में हाथ दे देगा बिट्टू। হঠাৎ করে দেখলাম যে ওনাদের যে সিট আছে, রিজুজি বিট্টুজি, ওনাদের যা সিট ছিল, বিজেপির যা সিট, যারা সিটে বসেছিল, সেখান থেকে আচমক ছুটে চলে আসলো। একবার ওই ইলেকশন নেমে গেল। প্রথমে আমাদের আবু তায়েদাকে জোরসে ধাক্কা দিল, আবু তায়েদা ছিটকে গেল। তারপর আমি সামনে ছিলাম। যদিও এমন কোনো ঘটনা ঘটেনি বলে পাল্টা দাবি করেছে বিজেপি। আজকে আমরা লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দ্বারা সেই গুন্ডামুটা দেখলাম। আপনার কোনো বিলের বিরুদ্ধে প্রতিবাদ থাকতে পারে, প্রতিবাদের একটা নিয়ম আছে। সে প্রতিবাদটা আপনি কোথায় করবেন? প্রতিবাদটা গিয়ে করবেন হচ্ছে আপনি স্পিকারের কাছে। কিন্তু আপনি যে মন্ত্রী বক্তব্য রাখছেন, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বক্তব্য রাখছেন, তার সামনে গিয়ে কাগজ ছুঁড়ে তার মুখে মারা। মহুয়া মৈত্র, আমার কাছে যতটুকু খবর আছে, মহুয়া মৈত্র কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন। এবং বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুঁড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে। সেই কাগজ ছোড়ার অভ্যেসটা জিনের মধ্যে ঢুকে গেছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মতে, রাজনীতিতে স্বচ্ছতা আনতেই এমন বিল আনা হচ্ছে। নিজের মনের আয়নায় বারবার অন্যকে দেখা উচিত নয়। আরে তো ভয় কিসে? এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা করছে। সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে কোনো না কোনো। তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেই প্রচেষ্টার জন্যই এই বিল, সেটাকে স্বাগত জানানো উচিত। বিলকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর থেকে জনসুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। তবে এর বিরোধিতায় সোচ্চার হয়েছে সিপিএম। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির মতে এটা নয়া ফ্যাসিবাদী আচরণের প্রকাশ। সাংসদ জন ব্রিটেস বলেছেন, অবিজেপি শাসিত রাজ্য সরকারগুলির স্থিতিশীলতা নষ্ট করতেই এই বিল। মোট কথা, বিরোধীরা মনে করছেন যেসব রাজ্যে তারা ক্ষমতায় আছে তা দখল করার অন্যতম ছক এই নয়া বিল। অন্যদিকে রাজনীতিতে স্বচ্ছতা আনার দাবি বিজেপির। ফলে এই দুই দাবির মধ্যেই এক নয়া সন্ধিক্ষণে গোটা দেশ। কলকাতা টিভি। অভিষেকের কাছে আসবো। অভিষেক, কেন মনে করা হচ্ছে যে মধ্যযুগীয় সিস্টেমে আমরা ফিরে যাচ্ছি, যেখানে কোনো রাজার মুখ দেখে পছন্দ হলো না,
তাকে মন্ত্রিত্ব খোয়াতে হবে। এই রাহুল গান্ধী জাস্ট 12 বছর আগে যদি ফিরে যাই, সেই 2013 সেই অর্ডিন্যান্স ছেঁড়া তো আমাদের মনে আছে, যেখানে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি বিদেশ সফরে, তিনি তখন আসছেন, তিনি তখন মাঝ আকাশে, সেই সময় দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি এই টেন্টেড যে পলিটিশিয়ান, টেন্টেড জনপ্রতিনিধি, তাদের বাঁচানোর জন্য যে অর্ডিন্যান্স সেটা তিনি ছিঁড়ে ফেলেছিলেন। তো সেই স্বচ্ছতা, সেই অ্যাকাউন্টেবিলিটি, তার কথাই তো বলছে বিজেপি। খুব দামি একটা প্রশ্ন করেছো। যাদের স্মৃতিটা একটু দুর্বল, মাথায় রাখবেন দাগি আর অভিযুক্ত কিন্তু এক নয়। আমরা এই গত কয়েক মাসে 26,000 চাকরি যাওয়ার প্রেক্ষিতে দাগি এবং অদাগির ভেতর পার্থক্যটা বুঝে গেছি। অর্থাৎ দাগি নিয়ে আমি আজকে আলোচনা করছি না, আমি তোমাকে একটা অন্য প্রশ্ন করছি। ধরে নাও সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, আমরা আইন অমান্য আন্দোলন করি, 25শে সেপ্টেম্বর 2025 উনি গ্রেফতার হলেন। 26শে সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত হাইকোর্ট বন্ধ, 28 দিন যোগ করে নাও, উনি কি সঙ্গে সঙ্গে মন্ত্রিত্বটা ক্যান্সেল করে দেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান, আমরা যারা রাজনীতি করি, নন বেলেবেল অফেন্স দিতে আমার 1 মিনিট লাগে। 28টা দিন প্রত্যেক, গত বছর 9 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ক্যালকাটা হাইকোর্ট বন্ধ ছিল, 28 দিন। যখন তর্ক করি না, আমরা এই কথাগুলো মাথায় রাখি না। নাম্বার 1। নাম্বার 2, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অজয় কুমার বিষ্ট, যাকে লোকজন নাকি যোগী আদিত্যনাথ নাকি সব বলে ঠলে, 2017 সালে 20,000 রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা উনি কোয়াশ করে দেন। কেন? সেটা নাকি উনি যখন বিরোধী ছিলেন ওনার বিরুদ্ধে নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। আচ্ছা, ধরে নিলাম যে কালকে বা অন্যান্য জায়গায়, যে কটা জায়গায় আজকে বিরোধী সরকার আছে, সেখানেও তো বিজেপির মন্ত্রী কেন্দ্রীয়রা আছে। 1 মাস জেলে ঢোকাতে 1 মিনিট লাগে, জাস্ট 1 মিনিট। একটা ফৌজদারি মামলা করবে। একটু আগে আমাদের যে নব্য কবি এসছেন, যিনি ঘটনাচক্রে আবার বিজেপির রাজ্য সভাপতিও বটে, তার এগেনস্টেও জামিন অযোগ্য ধারায় মামলা হলো। সেটা কবি না, কবিতা প্রেমী, কবিতা প্রেমী, অত্যন্ত মানে কবিতা প্রেমী সাহিত্যিক মানুষ, এবং উনি নৈতিকতার এবং আয়না দেখানোর কথা বলছিলেন। 2021 সালের বিধানসভায় আমরা আয়না দেখে নিয়েছি, ওনার এগেনস্টে যে যে অভিযোগগুলো করেছিলেন এবং যারা করেছিলেন জামিন অযোগ্য ধারায় মামলা হয়, তুমিও জানো। সেই দিকে আজকে যাচ্ছি না। প্রভাবশালী হলে কোন মামলা কোথায় কিভাবে কোয়াশ করা যায় আমরা সব জানি। আমি এখানে এবার জাস্ট একটা লাইন দিয়ে আমি শেষ করছি। গত 12 বছরে গতদিন আমরা গতকাল জানতে পেরেছি সুদীপ্ত সেন এবং দেবযানী নাকি বেকসুর। আমি কিন্তু অভিযুক্ত তিনটি মামলায় বেকসুর। আমরা শুনছি পার্থ চ্যাটার্জিও নাকি তথ্যের অভাবে, উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে নাকি বেকসুর। এরা তো দাগি, আর সেখানে তুমি আলোচনা করছো অভিযুক্ত। কামন, আমি এখানে একটু জ্যোতির কাছে আসি। প্রথমত জ্যোতি, অভিষেক একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছে, যে এটা তো বিভিন্ন অবিজেপি রাজ্যে বুমেরাংও হতে পারে। বিশেষ করে এখানেই যখন তোমরাই বারবার অভিযোগ করো যে রাজ্য সরকার নাকি এতটাই প্রতিহিংসা পরায়ণ, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে বিরোধী, এখানে যারা বিরোধী রাজনীতি করেন তাদের বিরুদ্ধে নানান কেস দেন, তাদের বিরুদ্ধে পুলিশকে কাজে লাগান, সেখান থেকে যেহেতু বুমেরাংও হতে পারে প্রশ্ন। এই জন্য তো একটা স্তম্ভ জুডিশিয়ারিকে সুপারসিড করা যায় না, নাম্বার 1। নাম্বার 2, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 30 না, ওটা 15 দিন করে দিন। কিন্তু 15 দিনের মধ্যে যদি দোষ প্রমাণিত না হয়, তাহলে যারা ইনভেস্টিগেটিং অফিসার থাকবেন তাদের ডাবল জেলে পাঠান। না, এই যে কোশ্চেনগুলো উঠছে, বিষয়টা হচ্ছে এটা তো সারা জীবন তো আর বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে থাকবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রধানমন্ত্রীও থাকবেন না, বিরোধী পক্ষ থেকে প্রধানমন্ত্রী আসবেন। তো আমাদের সেই গার্ডসটুকু তো আছে যে ভাই আমরা তখন বিরোধী দলে থাকলে আমরা সেইটা ফেস করব। সেই ফেস করার জায়গাটা কেন নেই? আমরা তো একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা চাইছি। মানুষ যেটা দীর্ঘদিন ধরে চাইছে যে একটা মানে অপরাধ মুক্ত রাজনীতি, তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেম থাকার কথা নয়। বিষয়টা হচ্ছে এখন ঘটনা হচ্ছে কার হাত দিয়ে পাবো না, যে নিজে তারিফার ছিল। আপনি বললেন যে তিনটে মামলা খারিজ হবে, তার কারণ কলকাতা পুলিশ এটা তদন্ত করছে। কলকাতা পুলিশের তদন্ত করা আপনি কি মনে করেন তাদেরকে কনভিক্ট করবে? এখানে যে কেসটা লেখা আছে যে একমাত্র তৃণমূল কংগ্রেস সারদা একই
তো আপনি কি মনে করেন সেই সিবিআই এর মামলাতে না না ওটা কলকাতা সিবিআই এর মামলা আরে বাবা শেষ করতে দাও আমার কথাটা শুনলেই না হচ্ছে সিবিআই কথাটাই শুনলে না হ্যাঁ আমার বলো কথাটা হচ্ছে যে তোমাদের এখানে মামলায় কি লেখা আছে যে একমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা না নেই তো না না তাহলে তুমি যেহেতু বললে ওই কনটেক্সটে বললে হতে পারে তো না কেরালা হাইকোর্টে ওই কনটেক্সটে শুনে বললে নাও না আরে বাবা শুনে নাও না আহমেদাবাদ হাইকোর্টও একটা কোর্ট সে আহমেদাবাদ হাইকোর্টও কোনো একটা সময় অমিত শাহকে অভিযুক্ত করেছিল তথ্য প্রমাণের ভিত্তিতেই করেছিল তখন তো আহমেদাবাদ হাইকোর্ট পাড়ার চায়ের দোকান হয়ে যায়নি তখন আহমেদাবাদ হাইকোর্ট ছিল অমিত শাহ কি করেছিল পরবর্তীকালে সেটা বলে দাও অমিত শাহ কি করেছিল শেষ করতে দাও অমিত শাহ সোহরাবুদ্দিনের কেসে অভিযুক্ত ছিল শুনে না করেছিল কি করেনি আরে শুনে না সেই গার্ডসটুকু তো অমিত শাহ ছিল অমিত শাহর এগেইনস্টে অভিযোগে অমিত শাহ তার আগে ইস্তফা ত্যাগ করেছিল ঠিক করেছিল একদম ঠিক বলেছো যখন আমি আর তুমি আলোচনা করছি নিশীথ প্রামাণিক গত বছর পর্যন্ত অমিত শাহ ডেপুটি ছিল তা মানে বেআইনি অনুপ্রবেশের মামলায় তার এগেইনস্টে জামিন অযোগ্য মামলা চলছিল ক্যালকাটা হাইকোর্টে পদত্যাগ করেছিল না তাকে কি জেলের ভিতর ঢুকিয়েছিল আরে তুমি তো জেলের ভিতর ঢুকিয়ে আর কেসটা তো আর অনেকগুলো কেস রয়েছে কেন রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি এবার সেটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন সেটা তো জিজ্ঞাসা করতে হবে সেখানে না করে ঠিক করে শশী থারুর তিনি তো এই বিলকে সমর্থন করছেন তিনি বলছেন যে শশী থারুর এই বিলটাকে সমর্থন করছেন সেটা শশী থারুর ব্যক্তিগত স্তরে মনে হয়েছে শশী থারুরকে জাস্ট মানে হ্যাঁ অবশ্যই কারণ উনি ব্যক্তিগত স্তরে সমর্থন করেন উনি যদিও বাংলা চ্যানেল হয়তো দেখেন ওনাকে জাস্ট মনে করিয়ে দেবো যে শশী থারুরকেও কিন্তু তার বান্ধবী সুনন্দা পুষ্করের হত্যায় কনস্পিরেসির দায়ে অভিযুক্ত করেছিল এই নরেন্দ্র মোদী সরকার এবং ওনাকে তখন জেলে ঢুকতে হয়নি একদম আমি তোমাকে এফআইআর নাম্বার দেখিয়ে দিচ্ছি তখন জেলে ঢুকতে হয়নি থ্যাঙ্কস টু হাউস খাস আদালতে গিয়ে যে ভদ্রলোক তার হয়ে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে সামনে এতগুলো ক্রুশিয়াল রাজ্যে ইলেকশন কৃষাণু সেখানে দাঁড়িয়ে এই বিল আনা এই যে টাইমিংটা এই যে ক্রোনোলজিটা এটাকে কিভাবে দেখছো নাম্বার 1 নাম্বার 2 যেটা বারবার আগেও জ্যোতি বলেছে যে সত্যি তো যখন অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলে বসে মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন সেটা তো দেখার জন্য খুব ভালো না সেটা তো গণতন্ত্রের জন্য খুব শুভ বার্তা দেয় না তাহলে কেন মনে করছো যে এটা ব্ল্যাক ডে এটা ব্ল্যাক বিল এটা ড্রেকনিয়ান এবং এটা ভীষণ রকম ভাবে একটা ফ্যাসিবাদী একটা আচরণ একটু অ্যাড করলাম তখন কংগ্রেস কিন্তু বলেছিল যে পদত্যাগ করতে হবে আজকে কংগ্রেস বলছে যে চিৎকার করে আম আদমি পার্টির সঙ্গে এই বিলটা আমরা সমর্থন করছি না না আমরা রাজনৈতিক বলা হয়েছিল কি হ্যাঁ এক মিনিট রাজনৈতিক স্তরে আমরা ডেফিনেটলি পদত্যাগ চাইতে পারি কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো কেন পদত্যাগ চাইছিল বলো তার কারণটা হচ্ছে কেন পদত্যাগ চাইছিলাম গিয়ে কেউ নাম ওই লোকটার যে তোমাদের এখন বিরোধী দলনেতা আরে যার সম্বন্ধে নরেন্দ্র মোদী বললেন যে মানে ওবেসিটি হচ্ছে কি একমাত্র সমস্যা আরে না না বাংলার আরে শুভেন্দু অধিকারী সম্বন্ধে নরেন্দ্র মোদী ইভেন বললেন যে ওবেসিটি হচ্ছে কোন আরে আমি বলছি নরেন্দ্র মোদী বলেছেন না তো উনি বলেছেন হ্যাঁ তো শুভেন্দু অধিকারী আই স্ট্রংলি কন্ডেম এটা আরে স্ট্রংলি বলছেন শুভেন্দু অধিকারী যেমন আরে বডি শেমিং নিয়ে আমায় বলছো নরেন্দ্র মোদীকে বলো নরেন্দ্র মোদী বলেছেন নরেন্দ্র মোদী এটা না না প্লিজ আমরা এটাতে যাচ্ছি না আমি এখানে এক সেকেন্ড না না কলকাতা না না আমি এখানে না না আমি এখানে এক সেকেন্ড না 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 এইটা পয়েন্ট না এটা এই পয়েন্টটা আলোচনা করাটা এক সেকেন্ড অত্যন্ত অনভিপ্রেত আমি এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি প্লিজ এটা কোনো বডি শেমিং না পয়েন্ট পলিটিক্যাল পয়েন্ট এক সেকেন্ড যদি থামতে হবে কেন এটাকে আবার ড্র্যাগ করছো অভিষেক এক সেকেন্ড থামতে হবে আমি কৃষাণুর কাছে আসবো কৃষাণু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অমিত শাহ নরেন্দ্র মোদী টোটাল বিজেপি ইকোসিস্টেমকে এই চ্যালেঞ্জটাই দিয়েছে তারা যদি এতটাই ট্রান্সপারেন্সির পক্ষে এতটাই অ্যাকাউন্টেবিলিটি এবং ইন্টিগ্রিটির পক্ষে তাহলে তারা করে দিক না 30 দিনও দরকার নেই অমিত শাহ 14 দিন জেলে ছিলেন সিবিআই আদালত তাকে জেল হেফাজতে দিয়েছিল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 দিন করে দিন 15 দিন করে দিন তারপরে আপনি বলুন যে যদি প্রমাণিত না হয় যদি করতে না পারে যারা অভিযোগ এনেছে তাদেরকে ডবল জেট খাটতে হবে তো সৎ সাহসটা দেখাক না তৃণমূল কংগ্রেস সাপোর্ট করবে যদি এটাকে ইনকর্পোরেট করার সাহস দেখায় বিজেপি তৃণমূল কংগ্রেস সাপোর্ট করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে সাক্ষী মেনে আজকে বলেছে এখন বিষয়টা হলো না এই আইন আদালত যেটা অভিষেক এখানকার অভিষেক যে উদাহরণগুলো দিচ্ছিল সেটা হচ্ছে আমরা দুজন জার্নালিস্টের উদাহরণ জানি
একজনের নাম হচ্ছে অর্ণব গোস্বামী, একজনের নাম হচ্ছে সিদ্দিক কাপ্পান। দুজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বা এরকম বেআইনি কাজ কারবারের অভিযোগ আছে। একজনের জন্য বিশেষ আদালত ছুটির দিন খোলা হয়ে তাকে জামিন দেওয়া হয়, তার প্রতি দরদ উতলে ওঠে, কিন্তু আরেকজন মাসের পর মাস বছরের পর বছর তাকে জেল খাটতে হয় কিনা সে শুধু হাতরাসে একটা স্টোরি করতে আমি আসবো প্লিজ। আমি একটু দেখে নিই যে একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা, তিনি একটি ভিডিও মেসেজ জারি করেছেন, তারই একটা অংশ কি বলতে চেয়েছেন তিনি তার সাংবাদিক সম্মেলনের পর তিনি এই ভিডিও মেসেজটি ইস্যু করেছেন, একটু দেখাবো। When 1E, the election commission couldn't be misused, then very conveniently the NDA government turned to another E, which is the Enforcement Directorate, which I call the combination of E square. But when it turns to the Enforcement Directorate, its objective is not to curb corruption. Its sole objective, and the sole objective of this constitutional amendment, is to jail opposition leaders, to crush Indian democracy and to manipulate the people's mandate. If the government's intent were truly to bring the corrupt to justice, then why have the opposition leaders, especially the ones who have switched to the BJP in the last 7-8 years, simply escaped ED and CBI investigation? Why has there been given a clean chit? The truth is clear. This bill is not about punishing the corrupts. It's about toppling the state governments. দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা লক্ষ্য নয়, সরকার ফেলাটাই হচ্ছে লক্ষ্য, এমনটা অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং ইন্টারেস্টিংলি তিনি তিরঙ্গা ব্যাকড্রপে দাঁড়িয়ে এই ভিডিও মেসেজটা দিচ্ছেন। আমি শুভজিতের কাছে আসার আগে একটু শুনে নেব সুজন চক্রবর্তী তিনি কি বলছেন। কবজা করতে পারছে না, 356 ধারাও জারি করতে পারছে না, কোর্ট অসুবিধা করছে, অথচ বিরোধী কেউ থাকবে না। তাহলে বিরোধী সরকারের বিরুদ্ধে একটা ইডি লাগিয়ে দাও, অন্য একটা কিছু লাগিয়ে দাও, আমরা অনেক দেখেছি। তারপর বিরোধী নেতাকে অথবা মন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীকে সোজা জেলে নিয়ে আসো। এই গত 2-3 মাসের মধ্যে তোর উদাহরণ আছে বিরোধী সরকারের মুখ্যমন্ত্রীকে কিভাবে পরিকল্পনা করে জেলে পড়ানো হয়েছে, তারপর তারা ফেরতও চলে এসছেন, কিন্তু ওই 1 মাস জেলে নিয়ে গেল। অতএব ইডিকে মারফত নিয়ে এসে 1 মাস রাখো, তারপর এদিক ওদিক কায়দা কানুন করে মোদ্দা কথা মুখ্যমন্ত্রিত্ব খারিজ করো, মন্ত্রিত্ব খারিজ করো এবং পিছনের দরজা দিয়ে সরকারটাকে দখল করো। এটা কোনো সন্দেহ নেই যে একটা নয়া ফ্যাসিবাদী মনোভাবের প্রতিফলন। এটা গণতন্ত্র প্রসূত নয়, এটা আমাদের সংবিধানের যে চেকস অ্যান্ড ব্যালেন্স আছে তার সঙ্গে সম্পর্কিত নয়, তার পরিপন্থী এবং এই জবরদস্তি। শুভজিৎ, যখন সুজন চক্রবর্তী এই কথাটা বলছেন, এই কথাটাই তো বিরোধীরা বলছেন, কিন্তু যখন ওটা এ রাজ্যের ক্ষেত্রে আসে এবং যখন এ রাজ্যের শাসক দল তারা অভিযোগ করে যে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তাদের বিরুদ্ধে মিসইউজ করছে, সেই সময় তোমাদের বক্তব্য তো একদম ডিফারেন্ট। আমরা প্রথম থেকে একটা কথা মানে সবসময় বলে যাচ্ছি, একটা ডেমোক্রেসি এবং একটা মনার্কির ডিফারেন্স হচ্ছে এখানে অপোজিশনের গুরুত্ব থাকে। ডেমোক্রেসিতে যদি অপোজিশন স্ট্রং না হয়, অপোজিশন যদি নিজস্ব জায়গা না পায়, বলার জায়গা না পায়, তাহলে তো এটাকে ডেমোক্রেসি বলা যায় না। আজকে দেখুন না, একদম স্পেসিফিক জায়গা থেকে তৃণমূলের এগেনস্টে আমাদের হাজার অভিযোগ আছে, কিন্তু আমরা কোথাও কি বলেছি যে তৃণমূলের সরকারকে 356 এনে ফেলে দাও, অনৈতিকভাবে এর ব্যবহার করো? নির্বাচিত সরকারকে আমি নির্বাচনের মাধ্যমে হারাতে পারি, রাজনৈতিকভাবে হারাবো, কিন্তু এখানে যেটা স্পেসিফিক্যালি এই বিল আনা হচ্ছে এটা কমপ্লিটলি যারা বিজেপির বিরুদ্ধে বিজেপির কাছে সারেন্ডার করেনি সেই সব লোককে প্রথমে পয়সা দিয়ে পারলো না। অনেক জায়গায় তো সরকার ওরা ম্যানিপুলেট করেছে টাকা পয়সার বিনিময়, সেই ক্ষেত্রে কি হবে? করাপশনের টাকা দিয়ে অনেক জায়গায় সরকার গড়েছে এবং সেক্ষেত্রেও যখন হচ্ছে না তখন দেখা যাচ্ছে যে 2024-এ যে বিজেপি বলেছিল ইসবার 400 পার হলে তো আমরা জানতাম সংবিধান হয়তো পাল্টে পুল্টে দিত, ওই যে এখন বলছে না এই ধরনের আইন কি আরো অন্য আইন আনতে বললো ভোট হবে না, 10 বছরে একবার ভোট হবে, 15 বছরে ভোট হবে। সেই জায়গা থেকে এইটাও না করতে পেরে যখন দেখলো যে INDI এর বিরোধীরা ভালো রেজাল্ট করলো এবং 2/3 মেজরিটি পেলো না, ওই কোনোভাবে একটা সরকার দাঁড়িয়েছে নীতিশ কুমার এদিকে চন্দ্রবাবুর সাপোর্টে, এখন এরা এই ধরনের বিল আনছে এবং এই বিল আনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বিজেপি বিরোধী যে শক্তিগুলো আছে তাদেরকে কোনোভাবে হেকেল করা। যদি খুব সংক্ষেপে তোমার উত্তর নেব যে শুভজিৎরাও যে কথাটা বলছেন, অভিষেকরাও যে কথাটা বলছেন যে 400 পার করার তোমরা স্বপ্ন দেখছিলে এবং তখন তোমাদের লক্ষ্যই ছিল যে একবার যদি এরকম একটা হিউজ মেজরিটি নিয়ে তোমরা ফেরো তৃতীয়বারের জন্য, তাহলে তোমরা সংবিধান বদল করে দেবে। সেটা ভারতের মানুষ, ভারতের ভোটাররা সেটা রুখে দিয়েছেন। কিন্তু
ওই খিদেটা তোমাদের এখনো কাটেনি এবং যে কারণে এই বিল না, মিথ্যাচার করেছিল কংগ্রেস ফেক ভিডিও চালিয়েছিল, ফেক ভিডিও চালিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরির একটা চেষ্টা করেছিল, ফলে আমরা সেটাকে কমব্যাট করতে পারিনি। যেভাবে আপনার ডিপ ফেক টেকনোলজি ইউজ করে অমিত শাহর বক্তব্যকে আপনার মত করা হয়, এটা তো আমরা দেখেছি। ভোট চুরি নয়, ওই যে কনস্টিটিউশন চেঞ্জ হবে, সেটা ভোটটা চুরি করে জিতে এখন তোমরা বলছো কে বলেছে এটা? কে বলেছে? সিএসডিএস এর সঞ্জয় কুমার নিজে বলেছে যে আমি জীবিত এবং আমাকে জীবিত কংগ্রেস কি নির্বাচিত লোক রাহুল গান্ধী ওই সিএসডিএস কে কোট করার জন্য সব জায়গায় আরএসএস এর যারা গণতন্ত্রকে হত্যা করেছে 1975 এর 25 জুন, তাদের সঙ্গে যারা জোট করে গণতন্ত্রের হত্যাকারী তাদের সঙ্গে তোমরা জোট করেছো, আমি অভিষেকের কাছে খুব সংক্ষেপে আসবো। অভিষেক, জেপিসিতে গেছে এই বিল, প্রশ্ন হচ্ছে সত্যি কি এই বিল সেটা বরাবরের জন্য হিমঘরে চলে যাবে, নাকি কোথাও এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রের শাসক দলের যে লক্ষ্যটা, যে অভিষ্টটা, সেই অভিষ্টটা আটকাতে তোমরা ব্যর্থ হবে? দেখো, কেন্দ্রের শাসক দলের অভিষ্ট নাকি অমিত শাহর ডেসপারেশন টু সিট অ্যাট পিএমস চেয়ার আমি বলতে পারবো না, কিন্তু একটু আগে ও যে কথাটা বললো যে 2024 সালে ডিপ ফেক অ্যান্ড ইত্যাদি, নরেন্দ্র মোদী ওর থেকে একটু বড় নেতা। 12ই মে আমি বলিনি, তেলেঙ্গানায় দাঁড়িয়ে বলেছিল আম্বানি এবং আদানিরা ট্রাক ভর্তি টাকা নিয়ে কংগ্রেসকে সাহায্য করেছে। আম্বানি আদানির বিরুদ্ধে জেল হয়নি, আম্বানির ছেলের বিয়েতে বড়কর্তা হিসেবে উপস্থিত হয়ে গেছিল। অতএব ওইসব কথাবার্তা না বলে অন্য জায়গায় আজকে যেখানে দাঁড়িয়ে আমি তুমি আলোচনা করছি, এক সেকেন্ড সুজিত, আজকে এখানে যে আলোচনাটা করছি, সমস্যাটা এখানে হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু দিনের শেষে যে তৈরি করে তাকেই খায়, এটাই ইতিহাস। আজকে অমিত শাহ বলো মানে বাই যোগী আদিত্যনাথ এটা অ্যান্টিসিপেট করতে পেরেছিল বলে নিজের নামে থাকা 20,000-এর কাছাকাছি মামলা 2017 সালে ক্যান্সেল করেছে, মানে সব মিলিয়ে বিজেপি বসংবদদের। সমস্যাটা হচ্ছে এখানে যে আজকে যখন এই আলোচনাটা করছি, আম আদমি পার্টির বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, আমরা রাজনৈতিকভাবে লড়াই করেছি, তাদের প্রত্যেক নেতাকে আমাদের কোর্ট বেল দিয়ে কি বলছে, যথেষ্ট প্রমাণ গ্রেফতার করার মতো পাওয়া যায়নি। আমি বলেছি, একটু আগে কোর্টের কথা বলছিল হেমন্ত সোরেন, লাস্ট স্টেটমেন্ট হেমন্ত সোরেন, তারপরে বেরিয়ে আসার পর সুপ্রিম কোর্টে তদন্ত চলতে থাকে এবং ঠিক এবং এই মুহূর্তে সরকার চলবে, আইন বলছে থেকে সরকার চলবে, তুমি অভিযুক্ত হও, অভিযুক্ত। খুব সংক্ষেপে, তাহলে তোমার এটা ক্যান্সেল তোমরা এতটা কেন চিন্তিত হচ্ছ? কোথাও সামনে নির্বাচন এবং এই রাজ্যে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সেই কারণেই কি তোমাদের এই রিঅ্যাকশন? অভিযোগ তো কেউ করতেই পারে, প্রমাণ করুক না, ওদের কোর্ট, ওদের ইডি, ওদের সিবিআই প্রমাণ করুক। বিজেপির মন্ত্রীর বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছে আমরা দেখেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ সেটাও চলে গেছে। তো শুনছি বিজেপি তৃণমূলকে বললে এখন কংগ্রেসের সমস্যা হচ্ছে, সিবিআই এর সমস্যা হচ্ছে, তাহলে সিবিআই যেটা ওখানে সেটা এখানেও সিবিআই তো যেটা বলতে সেটা আমাদের সময় একদম শেষ। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। বিল জেপিসিতে গেছে, কিন্তু বিল নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক এখনো একটু নিষ্প্রভ হয়নি এবং যে কারণেই অমিত শাহ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, যে পোস্ট আপনাদের দেখিয়েছি, পোস্ট দিয়ে সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করেছেন এই বিলের উদ্দেশ্য ইত্যাদি নিয়ে। আমাদের নজর থাকবে এই সংক্রান্ত ডেভেলপমেন্টের দিকে। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।